ওকে, হ্যালো সবাইকে স্বাগতম আজ ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছ আজকে আমরা চ্যাপ্টার 1 এর লেকচার 2 এবং এটি আমাদের লাস্ট লেকচার, দুই ভাগে ভাগ করা ছিল। তো এই চ্যাপ্টারে আমরা এর আগের ক্লাসে কি দেখে আসছিলাম? একক নির্ণয় করা, মাত্রা নির্ণয় করা এবং তারপরে ত্রুটির ব্যাপারটা নিয়ে বেশ ক্রিটিক্যাল ওয়েতে আমরা ডিসকাস করছিলাম। ক্রিটিক্যাল কেন বলতেছি, যে ডিফারেন্সিয়েশন করে যে বের করা যায় ওটা করে দেখাইছিলাম। এখন ক্রিটিক্যাল এই অর্থে যে হয়তোবা আমরা নর্মালি ত্রুটিকে এভাবে চিন্তা করি না, তো এই জন্য ওটাকে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। বা যদি তোমরা বাসায় প্র্যাকটিস করে থাকো তাহলে দেখবা যে উল্টা ডিফারেন্সিয়েশন দিয়ে করে কিন্তু বুদ্ধিমানের কাজ। মানে পাওয়ারটাকে সামনে সহগ আকারে বসাই দিব এবং মাইনাস বলি কিছু নাই, অল পজিটিভ। মানে ভুল তো ভুল, ছোট হলেও ভুল, বড় হলেও ভুল, সেই কথা মনে রাখবো। এই থিমটা নিয়ে আমরা মোটামুটি এর আগের ক্লাসে ডিসকাস করে আসছি। এটার পরে যে থার্ড টাইপ বা টপিক ছিল সেটা হচ্ছে বিভিন্ন মেজারমেন্ট করার জন্য যন্ত্র। তাহলে এই ক্লাসে আমরা এসে দেখবো যে কোন কোন যন্ত্রে আমরা কি কি করতে পারি, বা সিম্পলি এই যন্ত্রগুলোর মধ্যে যে এরর আসতে পারে, ত্রুটি হতে পারে, এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। এবং তার সাথে আমরা দেখবো যে মেজারমেন্ট নিতে হয় কিভাবে। বা তার চেয়ে বড় আরেকটা ছোট্ট প্রশ্ন আছে আমার মাথায়, সেটা হলো ভাই স্কেল তো অনেক রকমই হয়, আপনারা তাহলে কেন এই ভার্নিয়ার, স্ক্রু গজ এদেরকে আনতে গেলেন কেন? একে আনার দরকারটা কি ছিল? বাকি সব তো ঠিকই ছিল। লজিকটা হচ্ছে এরকম যে ধরো যদি আমি বলি যে একটা কাপড়ের দৈর্ঘ্য মাপবো, তখন কি বলি কত গজ কাপড় বা এরকম কিছু, তা লম্বা কাঠের স্কেল দিয়ে মাপতে পারি। কিন্তু সেই আমি যদি এখন তোমাকে বলি এই কলমটার দৈর্ঘ্য মাপো, তুমি চাইলে ওই লম্বা কাঠের স্কেল দিয়েও মাপতে পারো, চাইলে আবার চাচের স্কেল দিয়েও মাপতে পারো, মানে ছোটখাটো স্কেল দিলে মাপা যাইতে পারে। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে এই কলমটার নিবটা, এই যে নিবটা যে আছে এই নিবের ব্যাস বা ব্যাসার্ধ বের করো। বা ধরা যাক আমি যে বলি কাপড়কে বাদ দাও, কাপড় তৈরি হয় কি দিয়ে? সুতা দিয়ে। ওই সুতার প্রস্থ বের করো, মানে সুতার ব্যাস বা ব্যাসার্ধ বের করো। তখন কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন কিন্তু এত বড় স্কেল দিয়ে আর কোনো কাজ হচ্ছে না। তখন দরকার সূক্ষ্ম স্কেল। তার মানে কি মাপতে চাই তার উপর ডিপেন্ড করে কোন যন্ত্র ব্যবহার করতে হবে। যেমন যদি বলি দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব আমরা মাপতে চাই, তখন কি আর নর্মাল স্কেল দিয়ে পারবো? পারবো না। আবার ধরো একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব বের করব, তখনও কিন্তু মিটার স্কেল বসায় বসায় মাপতে গেলেও মরে শহীদ হয়ে যাব। তো তার মানে অ্যাকচুয়ালি চাই কি তার উপর ডিপেন্ড করে ইউজ করবোটা কি। আমি তোমাদের সেন্সে আসি, তোমাদের সিলেবাসের মধ্যে আসি, তাহলে এখানে আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করব বলতে ধরো কোনো পরিবাহী তার, একটা কপারের তার, তার ব্যাস কত, তার ব্যাসার্ধ কত, বা ধরো যে আমাদের যে মাথার চুল, সেই চুলের ব্যাস বা ব্যাসার্ধ কত। আমরা এই কিছু টপিকের মধ্যে থাকবো। আমরা দুইটা ইলেকট্রনের দূরত্বকেও মাপতে যাব না, আমরা দুইটা গ্রহের দূরত্বকেও মাপতে যাব না। এর মানে এই না সম্ভব না, সম্ভব, বাট আমাদের সিলেবাসে ওইটাকে আপাতত মাপার দরকার নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে স্পেসিফিক ভাবে দুইটা যন্ত্র নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল, তো আরেকটা হচ্ছে আমাদের স্ক্রু গজ। এই দুইটার মধ্যে কোনটা বেটার, এটা নিয়ে অনেক মারামারি হয়, যে বলে ভাই স্ক্রু গজ ভালো না ভার্নিয়ার স্কেল ভালো, কোনটা ভালো? মেইন কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করা উচিত, তুমি ভালো বুঝছো কিভাবে আগে সেটা আমাকে বুঝাও। স্কেল ভালো কি দেখতে ভালো, না ধরতে ভালো, নাকি কালার সুন্দর, কি ভালো? এই স্কেল দিয়ে কতটা সূক্ষ্মভাবে মাপা যায়, এইটা হচ্ছে আমাদের মেইন চিন্তা। তার মানে কোন স্কেলের মেজারমেন্ট করার যে ক্যাপাসিটি, অর্থাৎ সে কতটা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে, এইটা অবশ্যই কোনো একটা ধ্রুবকের উপর নির্ভর করবে এবং সেই ধ্রুবকটা ওই স্কেলের জন্যই ডিপেন্ডেন্ট। যেমন যদি আমরা ভার্নিয়ার স্কেলের কথা বলি, তাহলে আমরা একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক বের করব। ঠিক একইভাবে স্ক্রু গজ নিয়ে কাজ করতে গেলে আমরা একটা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন আরেকটা ধ্রুবককে বের করব। এখন প্রশ্ন উঠতে পারে ভাই ধ্রুবক কি বড় হওয়া বেটার না কম হওয়া, ছোট হওয়া বেটার, কোনটা হওয়া বেটার? লজিক্যালি ভাবো তো, আমরা কেন স্কেল গুলাকে আনছি মিটার স্কেলকে বাদ দিয়ে? তার কারণ আরো সূক্ষ্ম, আরো ছোট পরিমাপ করতে চাই। এখন ধরো তোমার যদি এমন অবস্থা হয়, তোমার স্কেলে কি থাকবে, ন্যাচারালি যে কোনো স্কেলে এরকম অনেকগুলো দাগ দেওয়া থাকবে এবং সেই দাগগুলোকে হয়তো আরো ছোট ছোট ঘরে এইভাবে বিভক্ত করে দেওয়া থাকতে পারে। তো আমরা কি চাই যে আমাদের যাকেই পরিমাপ করব সে যেন এই দাগের ভিতরেই সেট হয়ে যায়। কেউ চিন্তা করো এই কলমের নিপটার কথা, যদি আমি কলমের নিপটাকে সেট করতে চাই, এমন হইতে পারে হয়তোবা কলমের নিবের যে এই দুইটা দাগ, এই দুইটা দাগ মেইন স্কেলের দুই দাগের সাথে ম্যাচ করে না, অর্থাৎ এটা আরো
ছোট হয়ে গেছে, তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই দুই সাদা দাগটা বেশি বড় হয়ে গেছে, আরো ছোট করা দরকার, মানে আরো সূক্ষ্ম করা দরকার। অর্থাৎ আমি একটু আগে বলতেছিলাম ওই ডিভাইসের একটা ধ্রুবক আছে যে আরো সূক্ষ্মতাকে প্রকাশ করতে পারে, তার ধ্রুবকটা বেশি বড় হওয়া উচিত না। ধ্রুবকটা যত ছোট হবে ততটাই বেটার হবে, কারণ কি তুমি সূক্ষ্ম পরিমাপ করতে চাও। অর্থাৎ ভিসি আর এলসি এই দুইজনের মধ্যে যে যত ছোট হবে সেই স্কেল তত বেটার পারফর্ম করবে। আর নরমালি স্বাভাবিকভাবে দেখা যায় ভিসির মানটা নরমালি একটু বড় হয় কার কম্পেয়ারে? লঘিষ্ঠ গণন বা এলসি লিস্ট কাউন্ট এর কম্পেয়ারে, এবং এই জন্য সাধারণত স্ক্রু গজ বেটার পারফর্ম করে। বাট এটা সবসময় হবে এমন কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, হোপফুলি আমরা এই ইন্ট্রোটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি করবোটা কি। তাহলে এখন শুরু করা যাক যে কোন সালে কিরকম কিরকম প্রশ্ন আসছে সেই জায়গা থেকে। রাজশাহী ইউনিভার্সিটি 21-22, চট্টগ্রাম ইউনিভার্সিটি লাস্ট 18-19 এখান থেকে প্রশ্ন করছিলেন। তাহলে এখান থেকে একটু কম্পারেটিভলি কম প্রশ্ন হয়, কিন্তু দেখে রাখি আবার তো রিপিট করতেই পারে। শুরুতে আমরা এখানে দেখব যে আমাদের কি কি নাম আছে বা যন্ত্রাংশের নামগুলো কি কি। এইটা একটা বেসিক আমাদের স্লাইড ক্যালিপার্সের চেহারা। এখানে স্কেল হবে দুইটা, একটা হচ্ছে আমাদের মেইন স্কেল, এই যে বডিটা, এটা হচ্ছে আমাদের মেইন স্কেল। এই মেইন স্কেলের উপরে সাধারণত একটা বা দুইটা এককে মার্কিং করা থাকে। নিচ দিয়ে যে খেয়াল করো 1 2 3 4 5 6, এটা সেন্টিমিটার এককে মার্কিং করে দেওয়া আছে। আর এই স্কেলের উপরের ঘরে এই জায়গাতে দেখো ইঞ্চি এককে মার্কিং করে দেওয়া আছে। মানে মেইন স্কেলটাকেই দুইটা এককে দাগ দেওয়া, ওইটা আমাদের কোনো ইস্যু না, থাকুক কিছু একটা এককে আছে থাকুক। মেইন কথা এই স্কেলটা হচ্ছে ইউজুয়ালি আমরা যে মাপগুলো দিয়ে অভ্যস্ত সেইটাই থাকে। আমাদের প্রবলেমটা এইটাই যে ধরো 1 ইঞ্চিকে যদি আমরা এভাবে 10 ভাগও করি, যতটুকু ঘর আমরা পাবো হয়তোবা এই ঘরের চেয়ে সূক্ষ্ম আমাদের এই কলমের নিব বা আমাদের চুলের যে ব্যাস বা ব্যাসার্ধ। ইভেন এমনও হতে পারে এই 1 সেন্টিমিটারের কে আরো 10 ভাগ করলে যে এই ছোট তুমি 10 ভাগের 1 ভাগ ঘর পাচ্ছ, এটার চেয়েও ছোট আমাদের চুলের ব্যাসার্ধ, আসলেও তো ছোট মাইক্রন লেভেলে। তখন আমি কিভাবে মাপবো? এই কাজটা করার জন্য তার সাথে আরেকটা এই যে দেখো একটা বডি দেখতে পারতেছো যে এই চোয়ালটার সাথে এই যে এইভাবে এই এতটুকু আরেকটা স্কেলকে যুক্ত করে দেওয়া হয়, এবং এটা কিন্তু মুভ করতে পারে। এই স্কেলটাকে তুমি চাই ডানে বামে মুভ করাইতে পারো, মানে এই চোয়ালটা কিন্তু ডানে বামে মুভ করতে পারে। এই স্কেলটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এই স্কেলটার বিশেষত্বটা কি? সেটা হচ্ছে এইখানে যে দাগগুলো কেটে দেওয়া আছে সেই দাগগুলোর কাটা আর উপরের সেন্টিমিটার বা ইঞ্চি যে দাগগুলো কাটা তার চেয়ে বেশি সূক্ষ্ম। এই কথার মানে হলো অনেকটা এরকম, ধরো যদি মেইন স্কেলে এই জায়গাটুকুর মধ্যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ থাকে, তাহলে হয়তোবা নিচে ভার্নিয়ার স্কেলে এতটুকু জায়গার ভিতরেই আরো অনেক বেশি, যেমন ধরা যাক হয়তোবা 1 2 3 4 5 6 7 8 8 ভাগ আছে। তার মানে মেইন স্কেলের 4টা ঘর আর এখানে ভার্নিয়ার স্কেলের 8টা ঘর দৈর্ঘ্যের দিক দিয়ে সমান, কিন্তু যখন পরিমাপ করতে যাব তখন এই ভার্নিয়ার স্কেল কিন্তু আরো ছোট হয়ে গেল, তাহলে আরো সূক্ষ্ম মাপতে পারবে। কিছুক্ষণ পরে দেখবো কিভাবে মেইন স্কেলের ঘর সংখ্যা আর এই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা খুব ইম্প্যাক্ট ফেলে, মানে কিভাবে ওই মানটা আমাদের চিন্তাকে বদলায় ফেলতে পারে। এই চেহারা থেকে একটা ব্যাপার ক্লিয়ার করা যেতে পারে যে মেইন স্কেলের 4টা ঘর সমান সমান ভার্নিয়ার স্কেলের 8টা ঘর, তাহলে MS নাম্বার 4 ইকুয়াল টু নাম্বার 8 অফ VS। এই অনুপাতটা দিয়েই আমরা আসলে বুঝে যাব আমাদের স্কেলটা কতটা সূক্ষ্ম। তার কারণ তুমি চিন্তা করো, যখন তুমি অনুপাত করবা তখন এই মেইন স্কেলের একটা ঘর যাকে আমরা ছোট করতে পারতেছিলাম না, ভার্নিয়ার স্কেল কিন্তু ওইটাকেই দুইটা ঘরে কনভার্ট করে ফেলছে, অর্থাৎ ওইটাকে আরো বেশি সূক্ষ্ম বানায় ফেলছে। তাহলে আমাকে এটা বলতে পারি না যে মেইন স্কেলে এই যে ক্ষুদ্রতম একটা ঘর আছে, এই একটা ঘরের কম্পেয়ারে ভার্নিয়ার এই এতটুকু জায়গায় আরো যতগুলো ঘর আনতে পারবে আমার এই ভার্নিয়ার স্কেল আরো ততটাই বেটার হবে। তাহলে আমাদের টার্গেট হবে এটাই কম্পেয়ার করা যে মেইন স্কেলের এই একটা ঘরের কম্পেয়ারে
ভার্নিয়ার স্কেলে আরো কতগুলো দাগ আছে, যত বেশি দাগ আছে তত বেশি সূক্ষ্ম। এখান থেকে আসলে বের করে ফেলবো আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা সিম্পলি ভিসি, এই জায়গা থেকেই আসবে একটু পরে। তার আগে আমি একটু নামগুলো একবার দেখে নিই যে কোনটা কি জিনিস। যেমন সবার আগে নাম্বার 1, এটাকে আউটসাইড জ বলতেছে, মানে বাহিরের চোয়াল। মেইন স্কেলের সাথে যে বাম দিকে যেই চোয়াল দেওয়া থাকে এটা তোমাকে বলা হয় বাহিরের চোয়াল। তুই ভাবতে পারো ভাই বাহিরের চোয়াল কেন বললো, মেইন চোয়াল বললেই তো পারতো না। এইটার সাথে আরো একটা চোয়াল যুক্ত আছে। মেইন স্কেলের সাথে চোয়াল কিন্তু দুইটা, একটা হচ্ছে বাহিরের তো আর হচ্ছে ভিতরের। যেটা আমার নাম্বার 2টাকে খেয়াল করি, এই দেখো ইনসাইড জ, ভিতরের চোয়াল। মানে ভাবতে পারো ওই বাইরের ভিতরে বা কাহিনীটা কি, সেটা এইভাবে ধরো যে আমি এই কলমটার বা এই ডিভাইসটার জাস্ট এতটুকু দৈর্ঘ্য মাপতে চাই, তখন কি করব, দুইটা চোয়ালকে এইভাবে টাচ করে দিব। মেইন স্কেলের এই চোয়ালটা ধরবে আর নিচ থেকে ভার্নিয়ার ধরবে, কি বাহির থেকে ধরছো জিনিসটাকে, তাই এবারটাকে বাহিরের চোয়াল। কিন্তু যদি আমরা বাহির থেকে না ধরে ভিতর থেকে মাপতে চাইতাম, ধরো কোনো বোতলের যে মুখ থাকে সেই মুখের ভিতরের দিকের ব্যাস বা ব্যাসার্ধ বের করবো, তখন কি করতে হবে, তখন এই চোয়াল না, তখন তুমি উপরের চোয়ালটাকে ওই বোতলের ভিতরে ঢুকাই দিয়ে খুলে ফেলবা। তখন দেখা যাবে এই সাইডটা টাচ করবে অথবা এই সাইডটা টাচ করবে, অর্থাৎ তোমার ব্যাস বা ব্যাসার্ধ এভাবে বের করা যাবে। বুঝতে পারছি আমরা? অনেক সময় দেখা যায় যে আমাদের সিলিন্ডারের মতো কোনো বস্তু মাপতে গেলে তার গভীরতা জানতে হয়। এখন আমি গভীরতা বুঝবো কেমনে? এই জন্য এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল তার সাথে এইভাবে আরেকটা ছোট্ট লম্বা স্কেলকে অ্যাড করা থাকে। এটাকে অ্যাকচুয়ালি স্কেল বলে না, এটাকে একটা লম্বা তুমি কি বলতে, এটা দণ্ড বলতে পারো। এটা কার সাথে যুক্ত করা থাকে? এইটা তোমার এই ভার্নিয়ার স্কেলের সাথে যুক্ত করা থাকে। তো যখন আমি স্কেলটাকে খুলবো তখন দেখা যাবে এই অংশটা আরো বাহির দিকে বের হয়ে আসবে। সো অ্যাকচুয়ালি আমরা যখন সিলিন্ডার বা কোনো কিছুর গভীরতা বের করতে যাই তখন আমরা এই চোয়ালগুলোকে বসাই না, তখন আমরা এই পিছনে যে লম্বা দণ্ডটা ওটাকে বের করে ভিতর দিকে দিয়ে দিই। সো এই দণ্ডটা যত বেশি বের হয়ে যাবে আমার এই ভার্নিয়ার স্কেলটাও তত বেশি ডান দিকে আগায় আসবে। তার মানে গভীরতা যত বাড়বে এই ভার্নিয়ার স্কেলটা তত বেশি ডান দিকে সরে যাবে। তাহলে কি আমি ইজিলি বুঝে যাব কত বেশি তুমি গভীর হয়ে গেলা। সো গভীরতা মাপার জন্য আমরা নাম্বার 3 এই জায়গাটাকে বা এই অংশটাকে ইউজ করি, তাকে বলে ডেপথ প্রোব। ওকে, এবার আমরা শুরুতে দেখো মেইন স্কেলে যে সেন্টিমিটার আর ইঞ্চি দুই রকমের স্কেলিং করা, এটা ডিসকাস করে আসছিলাম। ঠিক একইভাবে ভার্নিয়ার স্কেলটা মানে যেটা হচ্ছে মেইন স্কেলে যত ভাগ সংখ্যা তার চেয়েও বেশি সূক্ষ্ম ভাগ সংখ্যা বিশিষ্ট এই যে ভার্নিয়ার স্কেল, এটাকে আমি ডিফাইন করে আসছিলাম। এবং সেখানে কিন্তু একক আমাদের দুইটা, একটা সেন্টিমিটার এবং একটা ইঞ্চি। সেন্টিমিটার অবশ্যই নিচেই আছে কারণ এই যে সিএম সিএম, আর যদি মেইন স্কেল এখানে ইঞ্চি তাহলে ভার্নিয়ার স্কেল এই পার্টটা ইঞ্চি, তাহলে যে ইঞ্চি ইঞ্চি তুমি চাইলে এভাবে কম্পেয়ার করতে পারবা। মানে মেইন কথা একই সাথে আমি দুই রকম মান নিতে পারবো। এবং দেখো এটা কিন্তু বেটার, অর্থাৎ আমি সেন্টিমিটারও মান নিব, আমি ইঞ্চিতেও মান নিব। তো যে আমার কোনো অ্যাডজাস্টমেন্ট ইস্যু হয়ে থাকে বা ধরো অনেক বেশি ভুল করে থাকি, তাহলে আমি কনভার্ট করব সেন্টিমিটার আর ইঞ্চিকে, দেখবো মিলতেছে না, মানে অনেক বেশি পার্থক্য হয়ে যাবে, এটা হবে না। আর আমি পারফেক্টলি মানটা নিতে পারি, সেন্টিমিটার এবং ইঞ্চি দুইজনই আমাকে একই রকম মানই বলবে, যে যার এককে বলবে বাট উত্তরটা আমার একই আসবে। সো ক্রস চেক দিতে পারবো। আর ফাইনালি খুবই ইম্পর্টেন্ট জিনিস রিটেইনার। তুমি ভাবতে পারো ভাই সব তো হয়ে গেছে, ভার্নিয়ার স্কেল আছে, মেইন স্কেল আছে, ডেপথ আছে, চোয়াল আছে, এগুলো হচ্ছে বাহিরে মাপ দিবে ওই চোয়াল, আর এরা ভিতরে মাপ দিবে সেই চোয়াল, আর কি বাদ গেল, সব তো হয়েই গেছে। না, একটু ঝামেলা আছে। সেটা হইলো তুমি যখন এই দুইটা চোয়ালকে ক্রস করে এভাবে ধরতেছো, তুমি মানটা নেওয়ার সময় কি তোমার হাত একটু লুজ হয়ে যেতে পারে না, মানে চোয়ালটা একটু নড়াচড়া করে ফেলতে পারে না? তাহলে এই যে ভিতরের চোয়ালটা মানে তোমার ভার্নিয়ারের সাথে যে চোয়ালটা সেটাকে ফিক্স রাখবো কিভাবে? ওটাকে ফিক্স রাখার জন্য এটার নিচের দিকে দেখো যে এইখানে একটা ছোট্ট পার্ট দেওয়া থাকে, এটাকে উপর দিকে পুশ করলেই এই ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলটা এক জায়গাতে লক হয়ে যায়। এইটা তোমরা কোথায় দেখছো একটা হিন্ট দেই, সেটা হচ্ছে খুর তো বুঝো, ওই যে দাড়ি কাটে বা চুল যখন সাইড দিয়ে সাইডে সুন্দর করে কাটে, একটা ব্লেড লাগাই দিয়ে কাটে না, তখন কি করে খেয়াল করে দেখো সেলুন গুলোতে যে তোমার ব্লেডটা বসানোর পরে বাহির থেকে ঢাকনির মতো লক করে দেয়, ওই ঢাকনিটার নাম হচ্ছে রিটেইনার। ওইটা লক করে দিলেই এটা শক্ত হয়।
স্ট্রং হয়ে যায়, মানে এটাকে আর তুমি এভাবে খুলতে পারবা না, শক্ত হয়ে যাবে। সো রিটেনার দিয়ে লক করার পরে আমরা ঠান্ডা মাথায় মানগুলো নিতে পারবো। বুঝতে পারছি? ফাইন। তাহলে এটা ছিল আমাদের যন্ত্রের প্রত্যেকটা পার্ট বাই পার্ট নাম, যে কোনটা অ্যাকচুয়ালি কি করে। খুব ভালো হইতো যদি তোমাদেরকে এগুলো আমরা হাতে কলমে করাইতে পারতাম কলেজে, কিন্তু সব কলেজে তো আর এই সুযোগটা থাকে না, বা সব স্কুলও থাকে না। হয়তো কিছু স্কুলে তোমাদেরকে তাও করাইছে। সো কনসিডার ইয়োরসেলফ অ্যাজ লাকি। চলো সামনে আগাই। যে একটু বলতেছিলাম যে আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মধ্যে ঘরকে নিয়ে চিন্তা করা। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখো এইখানে যখন দুইটা চলকে আমরা একত্রিত করে ফেলবো, তখন তো আমরা এক্সপেক্ট করবোই যে মেইন স্কেলের 0 আর ভার্নিয়ারের 0 একই জায়গায় থাকবে। কিন্তু যখন সামনে আগাবো তখন দেখবো মেইন স্কেলে যখন 10টা ঘর পার হইলো, তার আগেই ভার্নিয়ার স্কেলের 10টা ঘর শেষ হয়ে গেছে, এবং এটাই কিন্তু যৌক্তিক। মানে ছোট জায়গায় ভাগ সংখ্যা আমরা বাড়াই দিব, এমনটাই তো আমরা চাই। তাহলে এই চিত্র হতে আমরা যা দাবি করতে পারি সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর, আমি এখানে লিখলাম 10 VSD। ডি মানে এবার কি? ভার্নিয়ার স্কেল ডিভিশন। ডিভিশন মানেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘর। চিত্র মতে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেইন স্কেলের কয়টা ঘরের সমান? 1 পর্যন্ত। সো 1 2 3 4 5 6 7 8 9 10। সো বেসিক্যালি তুমি এখানে 10 ঘর আগে গেছো। তুমি ভাবতে পারো ভাই আপনি না এখান থেকে তাহলে 11 হয়, 0 থেকে তো কাউন্টিং শুরু হবে। সো তুমি 0কে বাদ দিয়ে যখন আগাবা 10 ঘর হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু 10 ঘর যাওয়ার আগে তোমার কয়টা ঘর হচ্ছে? এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, কারণ 0কে কাউন্ট করতে পারবো না। তার মানে 9টা মেইন স্কেলের ঘর, 9টা এমএসডি সমান সমান 10টা ভিএসডি বা 10টা ভার্নিয়ার স্কেলের ঘর। ওকে, আমাদের টার্গেট হচ্ছে একটা মেইন স্কেলের ঘর কতটুকু এটাকে বোঝা। একটা মেইন স্কেলের ঘরের মান যেটা আসতেছে সেটা হচ্ছে এখান থেকে দেখলে 10/9 অফ VSD। ওকে, আর এখান থেকে চাইলে কিন্তু আমরা ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য সাপেক্ষে প্রধান স্কেলের দৈর্ঘ্য বা ভাইস ভার্সা যে কোনো কিছু বের করতে পারি। মানে ভার্নিয়ার স্কেলে একটা ঘর সমান সমান 9/10 অফ মেইন স্কেলের ঘর। তোমার যেটা দরকার তুমি কিন্তু সেটাই পক্ষান্তর করে বের করে ফেলতে পারবা। অর্থাৎ প্রথম কাজই হলো দুইটা স্কেলের মধ্যে কার কয়টা ঘর কয়টা ঘর সমান, আগে এইটা দেখতে হবে। এইখান থেকে আমি যেটাই চাই বের করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে বের করব ভার্নিয়ার কনস্ট্যান্ট অথবা ভার্নিয়ার ধ্রুবক। তোমরা হয়তোবা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবককে এইভাবে পড়ে আসছো S/N। এখানে এস কথা মানে কি? এস কথার মানে ছিল মূল স্কেলের বা আমরা বলতে পারি মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ঠিক আছে, সবচেয়ে ছোট চোখের দেখায় যা করতে পারো, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের স্কেলের ভাগ সংখ্যা, এমনটা, ঠিক আছে। কিন্তু সব সময় তুমি যদি এইভাবেই ভিসি কে বের করতে চাও তোমার কিন্তু অঙ্ক ভুল হবে। কিভাবে? আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এটার ক্ষেত্রে আমরা আসি, মূল স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য কত, যে আমরা বের করার চেষ্টা করি এভাবে এই চিত্র হতে। একটু খেয়াল করো তো, সেটা হলো ধরো এই একটা দাগ থেকে এই একটা দাগ পর্যন্ত এই যে এতটুকু যেই দূরত্ব, এটা হচ্ছে মেইন স্কেলে একটা ভাগের দৈর্ঘ্য। এখানে কিন্তু তোমাকে অলরেডি দেখো উপরে লিখে দিয়ে রাখছে যে একটা মেইন স্কেলের ঘর মানে 1 মিলিমিটার, অর্থাৎ এই 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, সেটা ছাড়ার জন্য এখানে 1 মিলিমিটার এনার প্রশ্নে বলে দিছে, ঠিক আছে। তাহলে আমরা চাইলেই মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এটার পরিবর্তে লিখতে পারি 1 মিলিমিটার। এবং এখানে ভার্নিয়ার স্কেলে যে ভাগ সংখ্যা 0 থেকে 10 পর্যন্ত দিয়ে দেওয়া আছে, তো চাইলে আমরা এখানে এই 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে মানটা হয়ে গেল 0.1 মিলিমিটার। সুন্দর, এই যে আমরা ভার্নিয়ার ধ্রুবকের মান পেয়ে গেলাম। কিন্তু এই কথাটা কতক্ষণ পর্যন্ত সত্য, মানে এই ওয়েতে কতক্ষণ পর্যন্ত আমরা ম্যাথ করতে পারবো? ততক্ষণ পর্যন্ত করতে পারবো যতক্ষণ পর্যন্ত
প্রধান স্কেলের ভাগ সংখ্যা এবং ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা তাদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি এক ঘর হয়, যদি প্রধান স্কেলের ভাগ সংখ্যা এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার ডিফারেন্স যদি এক ঘর হয়, অর্থাৎ এখানে 9টা ঘর এখানে 10টা ঘর, বা এখানে 19টা ঘর এখানে 20টা ঘর, যদি এমনটা হয় ততক্ষণ পর্যন্ত এই শর্টকাট তুমি কাজে লাগাইতে পারবা। কিন্তু বাস্তবে সব সময় যে এমনটা হবে তার তো কোনো গ্যারান্টি নাই। যেমন এমন তো হইতে পারে 8টা মেইন স্কেলের ঘর 12টা ভার্নিয়ার স্কেলের ঘরের সমান, এমন কি হইতে পারে না যে ওর 8টা আর ওর 12টা, তখন কিন্তু আর এই সূত্র কাজ করবে না। এই সূত্র ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত মেইন স্কেলের আর ভার্নিয়ার স্কেলের যে ঘরের সংখ্যা, মানে এইভাবে ভিএসডি আর এমএসডি এর ঘরের সংখ্যা যতক্ষণ পর্যন্ত ডিফারেন্স করলে 1 পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এটা সত্য কথা। ঠিক আছে, আমি কিন্তু মান মিন করি নাই যে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, আমি মিন করছি ঘর, কতগুলা ঘর। তাহলে এখন একটা অঙ্ক করি, যদি ঘর সংখ্যা 1-এর চেয়ে বেশি হয়ে যায় পার্থক্যে, তখন কি হইতে পারে, অঙ্ক করে দেখা যাক। বাট সেটা করার আগে আমরা মান নির্ণয় করার আগে শিখে নিই কিভাবে মান নির্ণয় করতে হয়। তো খেয়াল করো এই চিত্রে, যদি ধরে নাও আমরা কোনো বস্তুকে এই ভার্নিয়ার স্কেলের 2টা চোয়ালের মাঝখানে এইভাবে প্লেস করি, ধরো আমি কোন একটা বস্তুর জন্য দৈর্ঘ্য বের করতে চাই, তখন কি করতে হবে, তার একটা প্রান্তকে এক চলে আটকাবো, আরেকটা প্রান্তকে আরেক চলে আটকাবো, এইভাবে ধরবো আমরা। তাহলে এই চোয়ালগুলোর মধ্যে নিচের যে চোয়ালটা বা ভার্নিয়ার স্কেলের চোয়ালটা, এই ভার্নিয়ারের 0, খেয়াল করো এই ভার্নিয়ারের 0 মেইন স্কেলের যেই ঘরকে পার করছে তাকে খুঁজে বের করো। ভার্নিয়ারের 0 মেইন স্কেলের যেই ঘরকে কনফার্ম পার করছে, এটা কোনটা, যে এই ঘরটাকে পার করে ফেলছে না, তাহলে এইটা হবে আমাদের প্রধান স্কেলের পার্ট। তাহলে মেইন স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট হবে ভার্নিয়ারের 0 যেই ঘরটাকে কনফার্ম পার করছে, তাহলে এটা 1 নাম্বার ঘর। টোটাল ঘর কয়টা দেখো তো, 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 ভাগ আছে। তার মানে যে কোনো একটা ঘর মানে 0.1, তাহলে 1 এর পরে আরো এক ঘর গেছো, তাহলে মেইন স্কেলে পার্ট হবে 1.1, মানে তুমি এক ঘর সামনে আগাইছো। এখন যদি আমরা ভার্নিয়ার স্কেলে পার্টটাকে বের করতে চাই, এটা কিভাবে বুঝবো, ভার্নিয়ার স্কেলে পার্টটা আসবে যেটা মিলে গেছে বা সমানুপাতিত হয়েছে, এভাবে বলতে পারি। ভার্নিয়ারের যেই ঘর মেইন স্কেলে যেই ঘর চোখের দেখায় মনে হবে সবচেয়ে সুন্দরভাবে মিলে গেছে। তাহলে আসো খোঁজার চেষ্টা করি কোন জায়গাটা মনে হয়। এখান থেকে দেখতে তাকাও, তেমন কোনো মিল পাচ্ছি না। এই জায়গা থেকে এসে একটু মিল লাগতেছে, কিন্তু একটু কেমন যেন মিসম্যাচ হয়ে গেছে। এই জায়গা তো একটু আগা পিছা, এখানেও একটু আগা পিছা, বাট এই জায়গাটা পারফেক্টলি মিলে গেছে। মানে ভার্নিয়ার স্কেলে একটা দাগ আর মেইন স্কেলে একটা দাগ এই জায়গাতে একদম পারফেক্ট ম্যাচ করে। তাহলে 6 এবং 7 তাদের মাঝখানে এই ঘরটা মিলে গেছে। তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের মানটা কত আসলো, 6.5 আসলো। মানে চিত্র দেখে আমরা চোখের আন্দাজে সবচেয়ে বেটার যেখানে সেটাকে পিক করবো, যে এই জায়গাটা সবচেয়ে ভালো ম্যাচ করে গেছে। তো এই মানটা কত, 6 এবং 7 এর মাঝখানে 6.5, তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট হয়ে গেল 6.5। এখন আমরা বের করব তাহলে অ্যাকচুয়াল মানটা কত, যন্ত্রের দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে আমরা যন্ত্রের দৈর্ঘ্যকে লেংথ দিয়ে লিখতে পারি সমান সমান মেইন স্কেলের যে পার্ট ছিল তা তো থাকবেই, তার সাথে যোগ হবে ভার্নিয়ার স্কেলের পার্ট। কিন্তু এটা ছোট প্রবলেম আছে, মেইন স্কেল না হয় তোমাকে বলাই ছিল সেন্টিমিটার এককে, তার মানে আমি বলতে পারি যেটা 1.1 সেন্টিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের তো কোনো একক দেওয়া ছিল না, কিভাবে জানবো। এটা বোঝার জন্যই যে কাজটা করতে হয় সেটা হইলো একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হয়। ভার্নিয়ার কনস্ট্যান্টকে গুণ করলেই এটা অটোমেটিক একটা মানে কনভার্ট হয়ে যায়। তাহলে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট তোমাকে বের করতে হবে, হয় আমাকে দিয়ে দিবে না হলে আমি বের করব। এখন আমার যেহেতু এখানে বের করার কোনো আপাতত উপায় নাই, মানে এই চিত্র হতে ডিরেক্টলি কোনো উপায় নাই, হ্যাঁ চোখে দেখে যোগ বিয়োগ করে কষ্ট করে বের করা যাইতেও পারে, বাট সেটা বেশ ক্রিটিক্যাল হয়ে যাবে যে কতগুলা মেইন স্কেলে পার্ট কতগুলা ভার্নিয়ার পার্টের সমান। এটাকে উচিত ছিল এইটাকে খুলে ধাক্কা দিয়ে পুরাপুরি আগের জায়গায় নিয়ে যাওয়া,
আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে এমনটা অ্যাজিউম করে নিতে পারি, কিছু না বললে আমরা নর্মালি ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটাকে 0.1 মিলিমিটার, এই যে আগের মতো 0.1 মিলিমিটার আমরা এমনটা ধরে নিই, কারণ কি মোস্ট কমন ডিভাইসে 0.1 মিলিমিটার এমনটাই থাকে। তাই আমরা এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানটাকে 0.1 ধরে সামনে আগাচ্ছি। বাট তোমার পরীক্ষায় কখন এটা করতে হবে না, মান দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে মেইন স্কেলে পার্ট 1.1 যোগ ভার্নিয়ার স্কেলে পার্ট হচ্ছে তোমার 6.5। কিন্তু এই জায়গাতেই একটা গন্ডগোল পাকছে। কিভাবে? কারণ ভার্নিয়ার কনস্ট্যান্টের যে ভ্যালু ওইটা তো 0.1 মিলিমিটার, আর মেইন স্কেলে পার্ট তো 1.1 সেন্টিমিটার। লাগছে গন্ডগোল। তোমাকে যে কোনো একটা একক ফলো করতে হবে, হয় দুইটাই সেন্টিমিটার নাহলে দুইটাই তোমার মিলিমিটার। একটা কাজ করি, তাহলে আমরা এই কনস্ট্যান্টটাকেই সেন্টিমিটারে কনভার্ট করি। তাহলে আমরা জানি মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে আরো 10 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 0.01 সেন্টিমিটার। তো এখানে আমরা 0.1 না লিখে লিখবো 0.01, মানে আমি একদম সব অঙ্ককে এই মানগুলাকে অঙ্কের ভিতরে সেন্টিমিটারে কনভার্ট করায় ফেলতেছি। তাহলে এখানে তো 1.1 ছিল, থাকবে 0.01 যদি গুণ হয় মানে দশমিক আরো 2 ঘর সামনে আগাবে, তাহলে 6 এর আগেও আগাইলো আরো 1 ঘর আগে, তাহলে তোমার এখানে যদি গুণ করা হয় তাহলে 0.065 এইটা আমাকে যোগ করতে বলা হচ্ছে। তো যোগ করে দাও, তাহলে 1.1 আর 0.065, সো 1.165 এত সেন্টিমিটার। সো হোপফুলি আমি বুঝতে পারছি যে কিভাবে মানগুলোকে বের করতে হয়। পরীক্ষায় খুবই কেয়ারফুল থাকবা এই সেন্টিমিটার আর মিলিমিটার নিয়ে, এটাই আমাদের বেশি গুলায় যায়। আর মিলিমিটার করলে 11.65 মিলিমিটার, ঠিক আছে ফাইন। আমরা এই পুরো জিনিসটাকে যেটা অ্যানিমেশনের সাহায্যে দেখতে চাই যে অ্যাকচুয়ালি হয় কিভাবে, সেটা হচ্ছে এই দুটো স্কেল চোয়ালটা এটা ফাঁকা হয়ে যাবে এবং মাঝখানে বস্তু চলে আসবে, সেখান থেকে আমরা এটা দেখতে পারবো। ওকে, তো তোমাদেরকে এটা আমি কি বলবো, হোমওয়ার্ক বলতে পারি, যে তোমরা বাসায় একটু গুগলে বা ইউটিউবে কিভাবে এর অ্যানিমেশন দিয়ে কাজ করে একটু সার্চ দিও, মানে অ্যানিমেশন দেখে দেখে দেখো কিভাবে ধরে ধরে চোয়ালগুলো লাগানো হয়, কিভাবে মানগুলো বের করা হয়। তাহলে আমরা ছোট্ট প্রবলেম সলভ করে ফেলি। একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কয়টি? 20টি, যেটা প্রধান স্কেলের 16 নাম্বার ভাগের সাথে মিলে যায়। তাহলে প্রথম তুমি চেক কি দিবা, যে এই দুইটা ঘরের মধ্যে পার্থক্য এক কিনা। 16 আর 20 অবশ্যই পার্থক্য এক না, 4টা ঘরের পার্থক্য। তার মানে তুমি যদি এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে যাও এবং তুমি লিখে বসো ভিসি সমান সমান এস বাই এন, এইভাবে অঙ্ক করতে যাও, তোমাকে বলেই দিছে প্রধান স্কেলের প্রতিটা ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে এস এর মান অবশ্যই 1। আর এন মানে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে প্রশ্ন বলছেই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। এইভাবে যদি অঙ্কটা করে বসো তাড়াহুড়ায়, এটা টোটালি একটা ভুল ম্যাথ হয়ে যাবে এবং স্যাররা অ্যাকচুয়ালি জানে যে তুমি তাড়াহুড়ায় এই কাজগুলোই করবা, এটা টোটালি ভুল, রং। তাহলে অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা কি হবে, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের প্রকৃত সংজ্ঞা কি সেটাই কিন্তু আমরা এখনো বলি নাই। মনে আছে একদম শুরুতে বলতেছিলাম যে একটা ধ্রুবক যত সূক্ষ্ম হবে তত বেটার হবে। তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন বের করবা, মেইন স্কেলে একটা ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলে একটা ঘর কতটা ডিফারেন্স এইটা আমার দেখতে হবে। মানে হয়তো মেইন স্কেল তোমার এই পর্যন্ত একটা মান বের করতে পারে, বাট ভার্নিয়ার হয়তো বা আরো ক্লোজ এত ছোট করে বের করতে পারে। এদের মধ্যে যে ডিফারেন্স, যে মেইন স্কেলে একটা ঘর এবং ভার্নিয়ার স্কেলে একটা ঘর, এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে সংজ্ঞা অনুযায়ী জিনিসটা এরকম, মেইন স্কেলের একটা ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলে একটা ঘরের মান, নট ঘর সংখ্যা, মান, এটাকে তোমার বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমাকে তো বলেই দিছে প্রধান স্কেলে একটা ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আমাকে তো বলেই দিছে, তো থাকলো 1। একটা কাজ করি, একটু ব্র্যাকেটটা দিয়ে লিখে রাখি পাশে যে ভাই আমরা কিন্তু মিলিমিটার এককে আছি। এখন কি লাগবে? ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মান, এটা আমাকে বের করতে হবে। কিভাবে করব? এটা করার জন্যই প্রথম লাইনটা আমাকে সাহায্য করবে। প্রথম লাইনটার দাবি এরকম যে যদি আমরা 20 সংখ্যক ভার্নিয়ার স্কেলের ঘরকে চিন্তা করি, সেটা 16টা মেইন স্কেলের ঘরের সাথে মিলে যায়। সো 20 ভিএসডি ইকুয়াল টু 16 এমএসডি, সমানুপাতিত হয়, তাই না? আমার দরকার একটা ঘরের মান,
একটা ভার্নিয়ার স্কেলের ঘরের দৈর্ঘ্য, তাহলে কি করতে হবে 16 ডিভাইডেড বাই 20 মেইন স্কেলের একটা ঘরের মান। 16/20 ইজিলি কাটাকাটি করা যায় 4 দিয়ে, 4 4 16, 4 5 20, তাই না? আর এমএসডি মানে যে 1 মিলিমিটার তা কিন্তু বলাই ছিল যে প্রধান স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, তাহলে আমরা এমএসডি এর পরিবর্তে 1 mm বসাইতে পারি। তাহলে কত পেলাম আমরা 4/5 মিলিমিটার। বুঝতে পারছি? মানে আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করলাম যে একটা ভার্নিয়ার স্কেলের ঘরের যে দৈর্ঘ্য সে হলো 4/5 মিলিমিটার। ওটাকে ধরেই এখন আমরা এই জায়গাতে বসাবো, তাহলে এখানে 1 মাইনাস 4/5 এত মিলিমিটার। যোগ বিয়োগ করি, তাহলে তোমার হচ্ছে কত 5 আর 5, 4 বাদ দিলাম, তাহলে হচ্ছে 1/5 এত mm। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভার্নিয়ার ধ্রুবকের মান বা 1/5 মিলিমিটার। তুমি চাইলে এটাকে এটা লিখতে পারো 0.2 এত মিলিমিটার। ঠিক আছে, সো ফাইনালি পেয়ে গেলাম যে ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু ইকুয়াল টু এই ম্যাথের ক্ষেত্রে 0.2 মিলিমিটার। কিন্তু চিন্তা করো তো এখান থেকে যে অঙ্কটা করতা এই যে মান কিন্তু ভুলেও 0.2 না, এখানে মান তোমার আসতো কত 20 100 তো 0.05। সো এটা ভুল, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। তোমরা সবসময় মনে রাখবো যে আমাদের অঙ্ক করার নিয়মটা হচ্ছে এইভাবে যে মেইন স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য যে পার্থক্য সেটাই হবে আমার জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন তুমি বের করে দিবা, সমাপায়িত হয়, তারপর বিয়োগটা দিবা, হয়ে যাবে অঙ্ক। আপনারা খাওয়া কি আছে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। চলো সামনে আগাই। একটা স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, যেটা প্রধান স্কেলে 16 নাম্বার ঘরের সাথে মিলে যায় বা 16 ভাগের সাথে মিলে যায়, সমাপায়িত হয়। ফাইন, ভার্নিয়ার ধ্রুবক কত? তো মনে হতে পারে ভাই একটু আগের অঙ্ক আর এই অঙ্কের তো কথা সবই সেম, শুধু এক জায়গায় পার্থক্য আছে। প্রধান স্কেলের প্রতি ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর এখানে বলছি প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ আছে। কথার মানে কি আসলে? কথার মানে একটু বোঝার চেষ্টা করি। ধরি এটা হচ্ছে আমাদের এই যে সাদা কালারের প্রধান স্কেল, তাহলে এটা হচ্ছে আমাদের 0 আর এটা হচ্ছে আমাদের 1, কিন্তু এটা কিভাবে লিখবো প্রতি সেন্টিমিটার বলছে, তাহলে এই যে 0 থেকে 1 সেন্টিমিটার, এটা মেইন স্কেল, লিখলাম মেইন স্কেল। এখানে কি করছে, এখানে তারা ভাগ করছে কয়টা 20, এই কাটলাম 2 ভাগ করলাম, আবার যদি কাটি 4 ভাগ করলাম, এইভাবে 5 10 15 20 অনেকগুলো ভাগ করতে হবে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই নাও। তাহলে 1 সেন্টিমিটারকে টোটাল টুকরা টুকরা করতে 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 চোখের আন্দাজে কতগুলো ভাগ করলাম, 20টা ভাগ করে ফেললাম। এবার প্রশ্নত মতে এই চিত্র হতে তোমার মাথায় কি আইডিয়া আসা উচিত যে এক দেখায় যদি বলি সবচেয়ে ছোট ঘর কোনটা, এইটা কিন্তু সবচেয়ে ছোট ঘর না, এই পিচ্চি পিচ্চি ঘরগুলো হচ্ছে সবচেয়ে বেশি ছোট ঘর। অর্থাৎ এক দাগ থেকে আরেক দাগ পর্যন্ত যেই দূরত্ব, এইটা হচ্ছে আমাদের জন্য ক্ষুদ্রতম একটা ঘর চোখের দেখায়, তাই না? এইটাকেই বলা হয় প্রধান স্কেলের একটা ক্ষুদ্রতম ঘর, মেইন স্কেল ডিভিশন এই জায়গাটাকে বলে, পুরাটাকে কিন্তু বলা উচিত না। তা তুমি আমাকে বলো যে তাহলে প্রধান স্কেলের একটা ঘরের মান কত হওয়া উচিত? এখানে বলতেছিল যে একটা ঘরের মান শুরুতে তো 1 সেন্টিমিটার ছিল, পরে এটাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি, কয় টুকরা করছি 20, এতগুলা ভাগ করছি, তো এখানকার মান হলো 1/20 সেন্টিমিটার। বুঝতে পারছো? বাট এইটা কিন্তু একটু আগে আমাকে বলেই দিছিল 1 মিলিমিটার, দুইটা এক জিনিস না, মানে মিলিমিটার সেন্টিমিটার তো কোনোভাবেই এক হইতে পারে না। তুমি চাইলে এটাকে মিলিমিটার কনভার্ট করতে পারো, সেটা অন্য কথা। ধরো আমার মন চাইছে আমি এখানে 1 সেন্টিমিটারকে মিলিমিটার বানাবো, তাহলে 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার ডিভাইড বাই 20, যে কাটাকাটি করি তাহলে 10/20 বেসিক্যালি হাফ, অথবা তুমি বলতে পারো 0.5 মিলিমিটার। সেটা অন্য কথা যে তুমি চাইলে কনভার্ট করতে পারো। তাহলে আগের মান ছিল 1 mm আর এখন কিন্তু হয়ে গেছে 0.5 mm, মানে আরো সূক্ষ্ম হয়ে গেছে। যত ছোট করব ততটাই তো বেটার, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা ঠিক আগের বারের মতো প্রথম লাইনটাকে কাজে লাগাই। প্রথম লাইন অনুযায়ী আমাদের 20টা ভার্নিয়ার স্কেলের ঘর
সমান সমান 16 মেইন স্কেলের ঘর। ঘর মানে ডিভিশন, মানে তোমার ডি, তার মানে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 16/20 মেইন স্কেল ডিভিশন। যে কাটাকাটি করি, 4 দিয়ে কাটো, 4/5 এত এমএসডি। এই জায়গাতে আমরা চালাকি করব যে 1 ভিএসডি তার জায়গাতেই আছে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এমএসডি তার পরিবর্তে কি বসাবো, এমএসডির পরিবর্তে 0.5 অথবা হাফ, যেটা তোমার লিখতে মন চায় তুমি ধরে বসাইতে পারো। এখানে বসা দিলাম হাফ মিলিমিটার। এইখান থেকে মানটা ওখানে আমাদের চলে গেল। ঠিক আছে, এই কাটাকাটি করতে চাই, 2 আর 4 কাটলে 2 হয়, সো 2/5 এত মিলিমিটার। তোমার যে মন চায় আরো ছোট করবা, করো, করলে কত হয়, তাহলে 4 × 5 = 20, তাহলে 0.4 মিলিমিটার। এই যে পেয়ে গেছি। তাহলে ফাইনালি এখান থেকে আমরা এখন বের করতেই পারবো যে আমাদের মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে ডিফারেন্সটা কত, আর সেইটা আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এখন আসি ফাইনাল স্টেপ, ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু, মেইন স্কেলের একটা ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মান। তাহলে মেইন স্কেলটা কত বড়, 0.5 মিলিমিটার, আর তোমার ভার্নিয়ার স্কেলে একটা ঘর কত, 0.4 মিলিমিটার। তাহলে পার্থক্য করলে কত আসে, 0.1 মিলিমিটার। ডান। ফাইনালি এত কাহিনী করার পরে বাইর হইলো যে ভিসির মানটা কত। আমি একদম স্লোলি ভেঙে ভেঙে গেছি। হোপফুলি তোমরা এখন অঙ্ক যে ভাই পরীক্ষায় আসুক পারবা, সমস্যা হবে না। একটু আগে দেখো মানটা কত আসছিল আমাদের ভিসি, 0.2, আর এখন কত আসলো, 0.1। এবার নিজেকেই প্রশ্ন করো কোনটা বেটার, মানে আমাদের এই নতুন স্কেলটা কি বেটার নাকি আমাদের আগের স্কেলটা বেটার, কোনটা বেটার? যার ভিসি যত ছোট সে তত বেটার পারফর্ম করবে, কিন্তু আমরা একটু আগেই পড়ে আসছিলাম, তার মানে আলটিমেটলি এইটা বেটার। যত সূক্ষ্ম হবে, যত ভাঙতে পারবো তত ভালো হবে। কথা বুঝতে পারছি ভাই? সুন্দর। তাহলে সামনে আগে আমরা এবার কাজকর্ম শেষ, স্লাইড ক্যালিপার্স নিয়ে শুরু করব আমরা স্ক্রু গজ। তো প্রথমেই একটা ছবি দিয়ে রাখছি তোমাকে একটু বোঝানোর জন্য, এটার নাম হচ্ছে মাইক্রোমিটার গজ। তুমি ভাবতে পারো ভাই আমাদের না স্ক্রু গজ ছিল, এই মাইক্রোমিটার গজ থেকে আসলো? ব্যাপারটা আসলে এইরকম, এটা আসলেই স্ক্রু গজ, কিন্তু এটা মিলিমিটার একক দিয়ে কাজ করে, মানে ও মিলিমিটার লেভেলে সূক্ষ্মতা বের করতে পারে বা আরো ছোট কাজ করতে পারে। সো মাইক্রোমিটার কেন আসলো? নরমালি মিলিমিটার দিয়ে করতে পারে, কিন্তু এইটা স্পেশাল, এ আরো ছোট করতে পারে, মানে মাইক্রো লেভেলে মাপতে পারে, এই জন্য ওর নাম হয়ে গেছে মাইক্রোমিটার গজ। মানে অ্যাকচুয়ালি ইন শর্ট ও কত ছোট মাপতে পারে, যদি পারতো মিলিমিটার, নরমালি আমরা এটা নিয়ে কাজ করি, এটা মিলিমিটার গজ, বাট এটা স্পেশাল, আরো এটা মাইক্রোমিটার লেভেলে কাজ করতে পারে, তো এর নাম হচ্ছে মাইক্রোমিটার গজ। এখানে কি কি বিষয় থাকে, এখানে এখানে যে চোয়াল থাকে, এই চোয়ালটার মধ্যে কিন্তু যে এই পার্টটা যে ইউ শেপের, এইটা কিন্তু মুভ করে না, এটা একদম ফিক্স থাকে। কার সাথে? এই মেইন বডির সাথে এটা একদম ফিক্স থাকে, মানে মেইন স্কেলের সাথে এই চোয়ালটা, এই যে বাম পাশের এই চোয়ালটা কানেক্টেড, কোনো মুভ করতে পারবে না, আর ওর নাম হচ্ছে অ্যানভিল। কিন্তু আমরা এই মেইন স্কেলের বডির সাথে এইভাবে আরেকটা স্কেলকে, বৃত্তাকার স্কেলকে যোগ করে দিব, এইটাকে ঘোরানো যায় বা রোটেট করা যায়। এইটাকে তুমি যখন ঘোরাবা তখন এই ফ্রেমের ভিতর দিয়ে, এই যে দেখো আরেকটা তুমি সিলিন্ডার টাইপের রড দেখতে পারতেছো না, এই রডটা আগাইতেও পারে পিছাইতেও পারে। কিভাবে? এই বৃত্তাকার স্কেলটাকে তুমি যখন ঘোরাবা তখন এটা আগাবে বা পিছাবে। এখন তুমি চাইলে এখান দিয়েও ঘুরাইতে পারো, তুমি চাইলে এখান দিয়ে টাচ করেও ঘুরাইতে পারো। তোমার মাথায় এই কোশ্চেনটা আসা উচিত যে ভাই আমি তো একদিক দিয়ে ঘুরাইলেই হইলো, আমার দুইটা অপশন কেন রাখা আছে? তার কারণ যখন আমি এই স্কেলটাকে ঘুরাবো তখন কি হবে, এই চলগুলা কাছে আসবে, আস্তে আস্তে কোন একটা মোমেন্টে এই বস্তুকে ধরে ফেলবে, আর আমি যদি ধরার পরও আরো মোচড়াই তাহলে কি এটা চাপা দিয়ে আরো ছোট হয়ে যাবে না? তাহলে কি আমার ডাটা ভুল আসবে না? এই জন্য আলতো করে টাচ করা পর্যন্ত, জাস্ট কোনো মতে টাচ করছে, আমরা এই থিম্বলকে ঘুরাই, মানে এই বলটাকে ঘুরাই জাস্ট কোনো মতে টাচ করা পর্যন্ত। বাট আরো অ্যাকিউরেট করার জন্য তখন আমরা এই পিচ্চিকে ঘুরাই, এর নাম হচ্ছে র্যাচেট। এটাকে ঘুরাইলে হবে কি, যে যখনই এটা পারফেক্টলি টাচ হয়ে যাবে এরপরে ও আর প্যাচ বাড়তে দিবে না, মানে এটা খুব সেন্সিটিভ। সো এই র্যাচেট কে ঘুরায় আমরা একদম এক্স্যাক্টলি টাচ করাইতে পারি, এক্সেসিভ কোনো চাপ এখানে ক্রিয়েট করবে না।
বুঝতে পারছো? সো এই যে আমাদের সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল, এটাকে রোটেটিং স্কেলও বলা যাইতে পারে, কোনো সমস্যা নেই। আর এই নর্মাল বডিকে আমরা বলি ফ্রেম। জাস্ট বুঝছো, ফ্রেম তো তোমার বডিকেই বলার কথা। ওকে ফাইন, তো চলো আমার সামনে আগাই দেখি। এইখানে একটা ছোট ইস্যু হয়, ইস্যুটা হইতেছে এরর। এখানে তোমার জিরো এরর থাকতে পারে, বা পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। এই জিরো এরর কথার আসলে মানেটা কি? কথা মানেটা হচ্ছে, যখন এই অ্যানভিলের সাথে স্পিন্ডলকে তুমি টাচ করে দিবা, মানে এখানে পুরো টাচ করে তুমি রাখবা, তখন এখানে তোমার 0 0 ভ্যালু হওয়ার কথা। অর্থাৎ এই মেইন স্কেলের দাগের সাথে এই রোটেটিং স্কেলের যে 0, এটা এক লাইনে থাকার কথা। মানে মেইন স্কেলের এই আনুভূমিক দাগ আর সার্কুলার বা বৃত্তাকার স্কেলের এই 0, এই দুইটা সমান সমান লেভেলে থাকার কথা। এই কথা মানে কোনো এরর নাই, এই যে 0 এরর, মেইন স্কেল আর বৃত্তাকার স্কেল একই লেভেলে আছে। কিন্তু যদি তোমার এই 0টা একটু উপর দিকে উঠে যায়, তখন তুমি কি দেখবা? তখন তুমি দেখবা মেইন স্কেলটা কোথায় মিলছে? 5 নাম্বার ঘরের সাথে মিলছে। তো ভাই, তুমি যখন এক্সপেরিমেন্ট করতেছো না, তোমার তো মান আসার কথা না? এখানে 5 কেন আসলো? 5 বেশি আসছে না, ওকে বাদ দিতে হবে না। যে বেশি আসছে তখন তাকে বলা হয় পজিটিভ 0 এরর, মানে 0টা সামহাউ নেমে গেছে, আর এখানে তোমার দাগটা 5 হয়ে গেছে। বুঝতে পারছো? আর যদি এমনটা হয় যে আমার এই দাগের সাথে যে মানটা আসছে সেটা ভয়াবহ বেশি, তার মানে 0টা অ্যাকচুয়ালি উপরে উঠে গেছে। সো যখন 0টা নিচে নেমে যায় এবং অল্প মান দেখায় পজিটিভ, ওটাকে বাদ দিতে হয়, তখন বলি আমরা পজিটিভ 0 এরর। কিন্তু যদি এই 0টা আমার দাগের উপরে এক্সিস্ট করে, তার মানে কি এই ঘূর্ণনটা বেশি ঘুরে গেছে, তার মানে 5 না, এবার আরো অনেক বড় মান দেখাচ্ছে 95, তখন তুমি বলবে এটাকে নেগেটিভ 0 এরর। তাহলে 0র অবস্থান কোথায় তার উপরে বেস করে আমরা এটা বলতে পারি। যদি তোমার 0 নিচে নেমে যায়, তাহলে বলি আমরা পজিটিভ এরর। আর যদি আমাদের 0 উপরে উঠে যায়, তখন বলি আমরা নেগেটিভ এরর। কিন্তু নর্মালি 0 কই থাকার কথা? নর্মালি আমাদের 0 মেইন লাইনের সাথেই থাকার কথা, মানে প্রধান স্কেলের দাগটার সাথে থাকার কথা ছিল। ঠিক আছে, একটু মনে রাখবো। এবং একটা কথা খেয়াল রাখবা, কখনোই ত্রুটি যোগ করতে হয় না, ত্রুটি অলওয়েজ বাদ দিতে হয়। যেমন আমরা যখন ভার্নিয়ার স্কেলে পার্টগুলো বের করতেছিলাম, এখানে আমরা একবার ত্রুটির কথা বলি নাই। তো ধরো আমরা কোনো যন্ত্রের দৈর্ঘ্যই বের করতেছি, লেংথ বের করতেছি, তাহলে মেইন স্কেলের পার্ট, তার সাথে আমরা যোগ করব ভার্নিয়ার স্কেলের পার্ট। কিন্তু কিভাবে? ভার্নিয়ার কনস্ট্যান্টকে গুণ করে যোগ করব। যদি ত্রুটি থেকে থাকে, ত্রুটিকে অবশ্যই বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। খালি প্রবলেমটা হইলো ত্রুটি কিন্তু ধনাত্মকও হইতে পারে, ত্রুটি কিন্তু ঋণাত্মকও হইতে পারে। যা মন চায় তাই হোক, ত্রুটি আমরা কখনোই যোগ করব না, ত্রুটিকে আমরা অলওয়েজ বাদ দিয়ে দিব। ইভেন এই সেম কথা কিন্তু তোমার স্ক্রু গজের ক্ষেত্রেও সত্য, ত্রুটি অলওয়েজ বাদ যাবে, ত্রুটি কখনোই অ্যাড হবে না। আচ্ছা, সেটা কমন সেন্স চিন্তা করো তো, যদি আমরা এখানে এই স্ক্রু গজের মাঝখানে একটা তারকে রাখি, একটা তার, পরিবাহী তারকে রাখি, তাহলে এই দুইটা মাথা যখন এটাকে স্পর্শ করবে এই সিলিন্ডারের বডির দুই পাশে, ও কি তারের ব্যাসকে পাবে নাকি ব্যাসার্ধকে পাবে? লজিক্যালি ভাবো তো, দুই সাইড থেকে ধরতেছে, ও কিন্তু মাঝখান থেকে ধরতেছে না। তার মানে আমরা যখনই কোনো পরিবাহী তার বা যখনই কোনো বস্তুকে এইভাবে টাচ করাই, আমরা আসলে তার ব্যাসকে পাই, ব্যাসকে অর্ধেক করার পরে গিয়ে তার ব্যাসার্ধ বের করতে পারি। ঠিক আছে, এটা মনে রেখো, আমার কাজে লাগবে। এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে বাসায় দেখার জন্য, যে কিভাবে আমরা মানগুলোকে বের করি। যে আমি যদি এই জায়গাটাতে জুম করে আনি, তো দেখো এইটা হচ্ছে আমাদের মেইন স্কেল। এই মেইন স্কেলটা বৃত্তাকার স্কেলের 40 নাম্বার ঘরের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা বলতে পারো তুমি মিলে গিয়েছে। তাহলে আমাদের এখানে ভার্নিয়ার না, এখানে বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 40। তাহলে মেইন স্কেলের পার্ট কত হবে? দেখো মেইন স্কেল কিন্তু এই যে লম্বা লম্বা দাগগুলো, এইগুলো এখন এই বৃত্তাকার স্কেলের যে 40 নাম্বার ঘরটা, এই ঘরটা চিন্তা করে দেখো তো মেইন স্কেলের কত নাম্বার ঘরে পড়ে আছে। এইটা যদি হয় 0 1 2 3 4 5 6 7 8, তার একটু পরে 8-এর একটু পরে, কিন্তু 8-এর কতটুক পরে? এখানে উপরে দুইটা ঘরের মাঝখানে আরেকটা মাঝামাঝি ঘর দেওয়া, তার মানে এটা যে 0 হয়, এটা যে 1 হয়,
এটা কিন্তু 0.5 মানে অর্ধেক। তাহলে এটা 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 7, 8। 8-এর পরেও কিন্তু নিচে আরেকটা দাগ আছে, সো এটা হচ্ছে আমার 8 আর এটা হচ্ছে 8.5। তার মানে মেইন স্কেলের পার্ট হবে আমাদের 8.5 আর বৃত্তাকার স্কেলের পার্ট হবে আমাদের 40। কিন্তু বৃত্তাকার স্কেলের পার্টকে ডাইরেক্ট বসানো যাবে না। বৃত্তাকার স্কেলের পার্ট বা ভার্নিয়ার স্কেলের পার্টকে একটা ধ্রুবক দিয়ে গুণ দিতে হয়, যাকে বলি আমরা, ওইখানে বসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এখানে বলবো আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। এখানে বের করে দেওয়া নাই, বাট আমরা কিছু না বললে ইউজুয়ালি লিস্ট কাউন্টের যে মানটা হয় ওটাকে 1/10 মিলিমিটার এভাবে ধরে আনি, বা 0.1 বা 0.01, যত বেশি স্পেসিফিক হবে তত বেশি ভালো হবে। 0.1 বা 0.01 এরকমটা হয়ে থাকে নর্মালি, ইউজুয়ালি 0.01 মিলিমিটার। এটা হয় আমাদের স্ক্রু গজের ক্ষেত্রে লঘিষ্ঠ গণনের মান, নর্মালি এমনটা হয়। তো যোগ বিয়োগ করলাম, এই যে পেয়ে গেলাম। কিন্তু কি পাইলাম আমরা? কিন্তু এই যে তোমার একটা রড বা সিম্পলি পরিবাহী, তার কিন্তু আমরা ব্যাসকে পাইলাম, আমরা কিন্তু ব্যাসার্ধকে পাইনি। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে তোমাদের বুঝার সুবিধার জন্য। ওকে, তাই চলো এখন তোমাদেরকে আমরা একটা মান বের করা দেখি। এই চিত্রতে আমরা এখন বের করব যে মানটা কত। তাহলে ফার্স্টে এই ছবির কাছে আসি। এখানে যদি ভালো করে খেয়াল করি যে মেইন স্কেলের সাথে বৃত্তাকার স্কেলে কোন ঘরটা মিলে গেছে, এই ঘরটা হচ্ছে আমাদের নাম্বার 20, এই ঘর হচ্ছে নাম্বার 25। তাহলে কোথায় পড়ছে? 20, 21, 22, 23, 24, 25। তাহলে এই ঘরের মানটা হচ্ছে নাম্বার 22। তাহলে সার্কুলার স্কেল, বৃত্তাকার স্কেল কয় নাম্বার ঘরে মিলছে? 22 নাম্বার ঘরে মিলছে। আর যদি আমরা মেইন স্কেলের কথা বলি, তুমি কোথায় পার করছো? 1, 2, 3, 4। আর নিচে আসলে লিখে দেই 1, 2, 3, 4। আর নিচে যে প্রত্যেকটা অর্ধেক করে 0.5, 1.5। তাহলে এই 4-এর পরে আরো এক ঘর তুমি পার করছো, তাহলে তুমি মেইন স্কেলে 4.5 নাম্বার ঘর পর্যন্ত পার করে ফেলছো। তাহলে মেইন স্কেল MS সমান সমান 4.5। কিন্তু কি হওয়া উচিত? কিছু না বলা মানে এটা আমরা মিলিমিটার এককে সলভ করতেছি, এটা আমাদের এমনটা হওয়া উচিত, তাই না? এখন যদি আমরা এখানে টোটাল পার্ট বের করতে চাই, তাহলে কি বের হবে? আমরা নরমালি বের করলে ডায়ামিটার বা ব্যাসটাকেই বের করি। তাহলে মেইন স্কেলের পার্ট হলো 4.5 মিলিমিটার, তার সাথে আমরা যুক্ত করে দিব বৃত্তাকার স্কেলের পার্ট 22। তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? লিস্ট কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর নরমালি এখানে লিস্ট কাউন্টের মানটা কত হয়? 0.01। লিখে দিচ্ছি যে নরমালি স্ক্রু গজের ক্ষেত্রে লিস্ট কাউন্টটা হয় 0.01 এবং এককটা হয় মিলিমিটার। যদি যোগ করে ফেলি তখন আমি পেয়ে যাব প্রকৃত মান। তাহলে 4.5 যোগ হচ্ছে তোমার 0.22, তার মানে তোমার হচ্ছে 4.7, এটা একটু ভুল লিখছি, 4.72 এত মিলিমিটার। তার মানে ব্যাসের মান পেয়ে গেছি 4.72 মিলিমিটার। এখন তুমি চাইলে ব্যাসার্ধ বা যাই বের করতে চাও বের করতে পারবা, বুঝতে পারছো? আর যদি আমরা ওখান থেকে আসতাম যে আমাদের চিত্রটা এটা না হয় এটা হইতো, তাহলে 1, 2, 3, 4, এই জায়গাটা হচ্ছে আমাদের 4। তার কারণ খেয়াল করো এইগুলা অবশ্যই মাঝামাঝি 0.5, 1.5, 2.5, কিন্তু কোন দাগটা ক্লিয়ারলি পার করছে? 4 নাম্বার ঘরটা ক্লিয়ারলি পার করছে। তাহলে এই চিত্র অনুযায়ী যদি আমরা অঙ্কটা সলভ করতাম, এখানে দেখো বৃত্তাকার ঘরের মান কিন্তু 22 নাম্বার, তা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে 20-এর পরে 21, 22, এই যে 22 নাম্বার, এটা নিয়ে আমরা বদল হচ্ছি না। আমরা বদল হচ্ছি মেইন স্কেলের বা রৈখিক স্কেলের পার্টটাকে নিয়ে, সেটা কিন্তু আমাদের 4 নাম্বার ঘর পর্যন্ত। তো 4 নাম্বার ঘর মানে 4 মিলিমিটার পর্যন্ত, বুঝতে পারছো? তো এইটার ক্ষেত্রে তাহলে আমাদের টোটাল যে মানটা আসতো ডায়ামিটার, সেটা হবে মেইন স্কেলের 4 আর তোমার হচ্ছে বৃত্তাকার স্কেল থেকে 0.22, তাহলে এই মানটা আসতো 4.22 এত মিলিমিটার। কিছু না বলা মানে আমরা মিলিমিটার একক নিয়েই কাজ করছি, মানে ইউজুয়ালি আমাদেরটা এটাই হয়, কারণ সূক্ষ্ম হয়ে কাজ করে। বাট চাইলে মাইক্রোমিটারও যাওয়া যাবে, ওটা আরো অ্যাডভান্স হয়ে যাবে, ওটা আমাদের আপাতত দরকার নেই। তো চলো সামনে আগে আমরা এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম ওটাকেই এখানে সামারি করে লিখে দেওয়া আছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি, অথবা লঘিষ্ঠ গণন বলতে আমরা কি বুঝি। লঘিষ্ঠ গণন মানে হচ্ছে এলসি। তুমি এটা ভাবতে পারো যে ভাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা সেইটা তো বুঝলাম, কিন্তু এখানে পিচ কথার আবার মানে কি? এইটা তো আমরা আগে কখনো দেখি নাই। পিচ কথার মানে হচ্ছে
যে ধরো এটা আমার একটা মেইন বডি, সার্কুলার স্কেলের মেইন বডি, এর উপরে আমরা ঘুরাতে পারবো, ধরো এটা আছে একটা কি। তো যখন এই সার্কুলার স্কেলটাকে আমি ঘুরাবো তখন এইটা মেইন স্কেল উপরে আইদার একটু এদিক সরে যাবে অথবা একটু এদিক সরে যাবে। তো একবার ঘূর্ণন দিলে যতটুকু হয় ফাঁকা হয়ে যায় বা যতটুকু কাছে চলে আসে, এই যে সরে গেল একটা দূরত্ব ডানে বা বামে রৈখিক স্কেল বরাবর, এটাকে বলা হয় পিচ। মানে বৃত্তাকার স্কেলের একবার ঘূর্ণনের জন্য রৈখিক স্কেলের উপরে যতটুকু তুমি সরে যাবা এইদিকে বা ওইদিকে, ওইটাকে বলবো আমরা পিচ। সো এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া যেতেই পারে। তো আসলে অঙ্ক করে ফেলি। আমাকে বলতেছে দুইবার বৃত্তাকার স্কেল সম্পূর্ণ ঘোরালে 1 মিলিমিটার সামনে আগায়। তাহলে ভাই আমার কি বৃত্তাকার স্কেলকে দুইবার ঘোরানো দরকার নাকি একবার ঘোরানো দরকার? তাহলে আমরা বের করব একবার ঘুরাইলে কি হয়। আমরা জানি বৃত্তাকার স্কেলকে একবার ঘুরাইলে যতটুকু সামনে আগায় তাকে বলে পিচ। তার মানে 1 মিলিমিটার সামনে আগায় দুইবার ঘুরাইলে, তাই 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাও পিচ। সো ভাগ করলে কত আসতেছে 0.5 মিলিমিটার, এটা ছাড়ার জন্য পিচ। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। তাহলে আমরা তো এখন ডিরেক্টলি বের করে ফেলতে পারবো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। কিভাবে বের করতে পারবো? যদি আমরা এই পিচকে ভাগ করে দেই ভাগ সংখ্যা দিয়ে, অর্থাৎ 0.5 মিলিমিটার এটাকে ভাগ করব বৃত্তাকার স্কেলের 50টি ভাগ সংখ্যা ওইটা দ্বারা। যদি আমরা ভাগ করে দিই তাহলে কি অবস্থা হয়? 0.5 মানে কি 5/10, 5/500, 1/100। ঠিক আছে, মানে এই যে 5/500 অথবা 1/100, অথবা তুমি যে লিখতে পারো 0.01। এককটা বি কেয়ারফুল, এককটা আমাদের মিলিমিটারই আছে। তাহলে আমরা কিন্তু বের করে ফেলছি অলরেডি যেখান থেকে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা থেকে এলসির মানটা কত, এবং এই এলসি কে দিয়ে আমরা পরবর্তীতে অন্যান্য ম্যাথ সলভ করতে পারবো। কি করতে বলছে? 16π/3 মিলিগ্রাম ভরের একটা গোলকের ব্যাসার্ধ তুমি মাপা ট্রাই করতেছো, তখন যে তুমি পাইলা রৈখিক স্কেল এবং বৃত্তাকার স্কেলের পার্ট 2। বি কেয়ারফুল, তুমি যখন গোলক বা সিলিন্ডার যাই মাপতে যাও তুমি কিন্তু সাইড থেকে ধরবা। এ কথা মানে কি মাপতে চাও ব্যাসার্ধ বাট পাবা কি ব্যাস। সো এর কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমরা যে এই ব্যাসকেই মাপতে চাই, আমরা বুঝতে পারতেছি এই ব্যাসের সূত্র কি হবে। প্রথমত হবে আমাদের যে রৈখিক স্কেল মানে মেইন স্কেল তার পার্ট, তার সাথে যুক্ত করতে হবে তোমার এখানে ঘূর্ণায়মান স্কেল বৃত্তাকার স্কেলের পার্ট, এবং তাকে গুণ করতে হবে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন দ্বারা। এবং শর্ত মতে সবগুলো মানে কিন্তু 2 পাওয়া যাচ্ছে, যে লিখেইছে 2 পাওয়া যাচ্ছে। তাহলে 2 কি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন, মিটার না মিলিমিটার না সেন্টিমিটার? যেহেতু একটু আগেই বলছিল রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার আগায়, তার মানে এই 2 মিলিমিটার মান আকারে আমাকে দেওয়া আছে। তো রাখলাম 2, গুণ করব এলসি দিয়ে, এই যে বের করে আসছিলাম 0.01 mm, তাহলে গুণ করে দাও 0.01। তাহলে কি পাচ্ছি আমরা 2 প্লাস 0.02 বা সিম্পলি 2.02, এবং ইউনিট অবশ্যই মিলিমিটার। কি পাইছো? ব্যাস পাইছো, ব্যাসার্ধ তো আর পাও নাই। যদি ব্যাসার্ধ পাইতে চাও তাহলে কি করতে হবে? এই মানটাকে অর্ধেক করতে হবে। তাহলে 2.02 ডিভাইডেড বাই 2, তো ফাইনালি আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ মান 1.01, কিন্তু মিলিমিটার এককে। অলওয়েজ খেয়াল রাখবা তোমার এককটা কি, কারণ এককের উপর ডিপেন্ড করতেছে অঙ্ক কোন দিকে আগাবে। ঠিক আছে, তাহলে কাজ করি, আমরা কি কি বের করছি একবার একটু মার্ক করে আসি। তাহলে আমরা এখান থেকে আপাতত এলসি মানটা বের করছিলাম, এলসি কে কাজে লাগায় আমরা প্রকৃত ব্যাসার্ধ সেই মানটাকেও বের করে ফেলছি। এবার কি করব? প্রশ্নে খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে বস্তুটির ঘনত্ব কত সেটা নির্ণয় করো। তাহলে ঘনত্ব বের করার সূত্র আমরা কি জানি? আমরা ঘনত্ব বের করার সূত্র জানি রো সমান সমান m/v, তাই না? তাহলে আমরা লিখতে পারি বস্তুর ঘনত্ব রো সমান সমান m ভাগ v। তুমি বলো ভর কি চেঞ্জ হয়? ভর তো আর চেঞ্জ হয় না। তাহলে ভরের মানটা কত? প্রশ্ন মতে 16π ডিভাইডেড বাই 3, কিন্তু ঝামেলা আছে, mg মিলিগ্রাম, এটা ওজন ভেবো না, মিলিগ্রাম। মিলি মানে কত? 10⁻³ অর্থাৎ 10⁻³ যে -3 এটা 1000 দ্বারা ভাগ, মিলি গেল। গ্রাম আছে, আমার লাগবে কেজি,
গ্রামকে কেজি করতে হলে আবারও 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি 16π/3 তারপরে মিলির জন্য 1000 দিয়ে ভাগ দিলাম, গ্রামের জন্য 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে হয়ে গেল কি কেজি এসআই। এবার আমি এখানে ইনক্লুড করব ভলিউম বা আয়তন, কিন্তু কার ভলিউম? প্রশ্নে বলা আছে গোলকের ক্ষেত্রে তুমি করতেছ, তাহলে গোলকের ক্ষেত্রফল সূত্র কি ছিল? 4/3, সরি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³, 4π ব্যাসার্ধ কিউব। নিচে যে ডিভাইডেড/3 ওইটাকে আমি একবারে উপরে লিখে দিলাম, মানে নিচে ভাগ করার দরকার কি, যা নিচে ভাগ তা উপরে গুণ। এখন দেখো তো এখান থেকে কাটাকাটি কিছু করা যায় কিনা, সুন্দর কাটাকাটি যাবে। যেমন প্রথমেই এই 3 আর এই 3 ক্যান্সেল করে দেওয়া যায়, এখানকার 4π এখানকার 16π কেটে শুধুমাত্র 4কে রেখে দেওয়া যায়। অন্তত এটুক তো আমরা এক দেখায় করতেই পারি, তাকে লিখে দিই, পরে বাকিগুলো কাজ করতেছি। তাহলে উপর থেকে আমি কি পাচ্ছি? উপর থেকে শুধুমাত্র 4 পড়ে থাকতেছে, আর নিচ থেকে দেখো তো কি থাকতেছে, এখানে একটা r³ পড়ে থাকতেছে। 1000 1000 কয় শূন্য? তিনটা 6টা শূন্য, তাহলে এই 6টা শূন্য যদি নিচে আসে তাহলে 10⁻⁻6 এইভাবে আসে না বলতে পারি। ঠিক আছে, তাহলে এখন থাকুক 4,004। এখন আর এর মান আর কোথায়? 1.01 মিলিমিটার, এই মানটাকে বসাবো এবং কিউব করব। একবার চিন্তা করো 1.01 এ তো মিলিমিটার, ওকে যদি মিটার করতে হয় 1000 দ্বারা ভাগ করতে হবে। সো বেসিক্যালি 10⁻⁻3। এবার যে এটা হয়ে গেছে মিটার, কিন্তু সূত্রে কি আছে? সূত্রে কিন্তু কিউব আছে একটা, সেটা এক্সট্রা কিউব দেওয়া লাগবে। আর 10⁻⁻6 আগে থেকেই ছিল, তাকে রাখলাম। যদি তুমি কাটাকাটি করা অ্যাটেম্পট নাও, একটু লজিক্যালি ভাবো, নিচের 1.01 এটা কিউব করলেও একের কাছাকাছি হয়, মানে বলতে পারি নিচের মানটা 1.01 কে কিউব করলেও একের মতোই হয়, 4কে 1 দিয়ে ভাগ করলে 4-এর মতোই হয়। কিন্তু পাওয়ারটা তো চেঞ্জ হয়ে যাবে। পাওয়ারটা কি হবে? 10⁻⁻6 তো উপরে আমাদের আগে থেকেই ছিল, এখন এক্সট্রা আরো কি অ্যাড হচ্ছে? এক্সট্রা অ্যাড হচ্ছে নিচে পাওয়ার -3 তিনবার আসছে, তো 3 বার কি 3 6 9, নিচে -9 উপরে গেলে কি +9 হয়ে যাবে। তাহলে আমাদের মানটা মোটামুটি 4 × 10⁻3 এরকমটা আসতেছে। সবাই বুঝতে পারছো? জিনিসটা কঠিন না, কিন্তু কাটাকাটি করতে অবস্থা খারাপ হয়ে যায়, অনেকগুলো স্টেপ ছিল, তাই না? তাহলে এখন অ্যান্সার কি দিব ফাইনালি আমরা? ঘনত্বের একক হচ্ছে kg/m³। তাহলে আমরা ফাইনালি ঘনত্বকে বের করে ফেলতে পারছি। যথেষ্ট ঘন টাইপের একটা বস্তু, তার কারণ 4000 kg/m³ কিন্তু বেশ ঘন। কিভাবে বুঝলাম? কারণ পানির ঘনত্ব তো হচ্ছে 1000 kg/m³, তো তার কম্পেয়ার বুঝলাম যে না, আমি যাকে নিয়ে কাজ করতেছি ব্যাপারটা বেশ ঘন বস্তু ছিল। মেইন কথা হচ্ছে এই অঙ্কগুলো করার সময় তোমার প্রত্যেকটা স্টেপে কেয়ারফুল থাকতে হবে, একটাও যদি ভুল হয় পুরো অঙ্ক আলটিমেটলি ভুল হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছি? ঠিক আছে, তো বাসায় তোমার চাইলে এরকম আরো উল্টাপাল্টা বান নিজে যা মন চায় দিয়ে প্র্যাকটিস করবা, দেখবা কনফিডেন্স চলে আসছে। আর এই যে 1.01 কে আমি এক জাম্প মেরে 1 ধরলাম, কোনো সমস্যা নেই ধরতে, কারণ দেখো আমি কিন্তু ইকুয়াল লিখিনি একবারও, আমি বলছি মোটামুটি ইকুয়াল, এবং করতে পারবা কারণ তোমার ক্যালকুলেটর নাই। ঠিক আছে, সামনে আগাই তাহলে কিছু এমসিকিউ প্রবলেম। আচ্ছা, তাহলে আসো কিছু প্রবলেম সলভ করা যাক। এখানে দেখো তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি 21 ব্যাসের প্রবলেম দেওয়া আছে। একজন শিক্ষার্থী তার ব্যাসার্ধ বের করার জন্য এত লঘিষ্ঠ গণনের, তাহলে এটা কি আমাদের এলসি লিস্ট কাউন্ট লঘিষ্ঠ গণন ইসরো গজ ব্যবহার করলো, তার ফলাফল সঠিক মান কোনটি? তুমি ভাবতে পারো কি রে ভাই, আমাকে তো অঙ্ক করতে হবে, অঙ্ক না করে বুঝবো কেমনে? ঠিক আছে, তোমার যুক্তি সমস্যা নাই, বাট একটু আরো ভালো করে চিন্তা করো। এলসি কথার মানে কি? এলসি কথা মানে কতটা সূক্ষ্ম করে কতটা ছোট মান তুমি বের করতে পারবা। তার মানে দশমিকের পরে তুমি 2 নাম্বার ঘরেও চাইলে 1 এরকম পরিবর্তনকে কাউন্ট করতে পারবা। তাই দেখো তো এখানে যে দশমিকের পরে 2 নাম্বার ঘর পর্যন্ত যাওয়া যাচ্ছে এমন কোনটা? 14.02, 14.1 এটা 1 ঘর পর্যন্ত, 14 তো দশমিক যাই নাই, আর এটা 3 ঘর চলে গেছে, এটা বেশি দাবি করে বসে, বাট এটা পারফেক্ট। 10-এর পরে আমি 2 ঘর পর্যন্ত হিসাব করতে পারবো, সো দ্যাটস ওয়াই এটা বেশি কারেক্ট। বুঝতে পারছো? মানে বাকিগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা বেশি কারেক্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি 18-19 প্রবলেম সলভ করি। একটা স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে, যা মেইন স্কেলের 49 নাম্বার ঘরের সাথে মিলে যায়। প্রথম চেক সবসময় করবা এই ভাগ সংখ্যার মধ্যে ডিফারেন্স কত।
50 আর 49 ব্যবধান কত, 1 ঘরের না? তাই তুমি চাইলে S/N দিয়ে করতে পারবা, অথবা ভালো হয় মাথায় সেট করে ফেলো, আমাকে যাই দেখ আমি সবকিছু MSD মাইনাস VSD এভাবে করি। ইটস আপ টু ইউ, তোমার যা পছন্দ আর কি। আচ্ছা, কি চাইছে আমার কাছে? ওই অ্যাজ ইউজুয়াল ভার্নিয়ার ধ্রুবক কত, কিন্তু প্যাচমার্কস একটা, যে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে ভাগ সংখ্যা আবার 20, তার মানে আমাকে মেইন স্কেলের ঘর নিয়ে গ্যাঞ্জাম পাকাইছে। সমস্যা নাই, আমরা এগুলো একটাই করে আসছি। তাহলে একটু বের করে ফেলি। তাহলে প্রধান স্কেলের একটা ঘরের মান MSD সমান সমান, তারা বলতেছে প্রতি সেন্টিমিটারে কয় ভাগ করবে তারা, 20, এতগুলো তারা ভাগ করতে আগ্রহী। ফাইন, মানা করছে কে? তাহলে 1/20 তো একটা কাজ করতে পারো, তুমি দেখে কি লিখতে পারো, 5 20 100 হয়, তাই না? তাই যে আমি এখন অনুপাত করতে চাই, সো হাফ মানে 0.5 আরো শূন্য মানে 0.05, এই যে এভাবে চিন্তা করতেই পারি, হাফ মানে 0.5 আরো শূন্য দিয়ে ভাগ করলাম, অথবা 5 20 100, 2 শূন্য মিসিং, তাই দশমিকটা 2 ঘর আগে দিতে হবে, যেভাবে মন চায় ভাবো, কেউ মানা করে নাই। তাহলে এখন আমি বের করব ভার্নিয়ার কনস্ট্যান্ট VC। তাহলে কি করব, মেইন স্কেলের একটা ঘরের মান 0.05, এখান থেকে কাকে বাদ দিব, ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মান। কিভাবে পাবো, এই অনুপাতটাই কাজে লাগাবো। প্রশ্ন মতে 50টা ভার্নিয়ার স্কেলের ঘর সমান সমান 49টা মেইন স্কেলের ঘর, তাহলে একটা ভার্নিয়ার স্কেলের ঘর হচ্ছে 49/50 মেইন স্কেলের ঘর। আর একটাকে বের করছি, মেইন স্কেলের একটা ঘর হচ্ছে 0.05, তাহলে গুণ করলে কি পেয়ে যাব, গুণ করলে পেয়ে যাব এত সেন্টিমিটার। তাহলে আমরা ওই মানটাকে টান দিয়ে ধরে এই জায়গায় বসাই দিব, 49/50 ইন্টু 0.05। যদি আমরা চালাকি করি 0.05টাকে কমন নিয়ে নেই, তাহলে 1 মাইনাস 49/50 এমনটা লিখতে পারি। কোন এককে, সেন্টিমিটার এককে। এখান থেকে বিয়োগ করলে কি পাবো রে বাপ, 50 মাইনাস 49 1/50, আমরা এমনটা পাবো। তাহলে 0.05 কে আমি লিখলাম 5/100, আর এখান থাকলো আমাদের 1/50, যোগ বিয়োগ করার পরে এত সেন্টিমিটার। কাটাকাটি করে ফেলি আমরা, এই 5 দিয়ে 50 কাটলে 5 10 50, তাহলে কত, 1/1000 এত সেন্টিমিটার, এটা আমরা পাচ্ছি। এটাকে এখন কনভার্ট করতে হবে, বাট কিসে, সব দিয়ে রাখছে আমাকে মাইক্রোমিটারে। একটা কাজ করি, আগে আমরা মিটার তো বানাই, এখানে সেন্টিমিটার থেকে যদি মিটার যাইতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই সেন্টিমিটারকে আরো 100 দ্বারা ভাগ দিব, তখন এটা কনভার্ট হয়ে যাবে মিটারে, কারণ কি 1 মিটারে 100 সেন্টিমিটার। নিচে কয়টা শূন্য হইলো, 1000-এর 3টা, 100-র 2টা, 3 2 কয়টা, 5টা, তাহলে 10⁻⁻5 মিটার। আমরা দেখো হিসাব করে কিন্তু এই পর্যন্ত -5 মিটারে আসছি, কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এটা মাইক্রোমিটারে যাক। তোমার কি মনে আছে আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম কিভাবে পাওয়ার গুলাকে চেঞ্জ করতে হয়? তো দেখো 10⁻⁻5 মিটার তো আমাকে দেওয়া আছে, বাট আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি কনভার্ট করব মাইক্রোমিটারে, তাই না? যেটায় কনভার্ট করতে চাও, আমি শিখাইছিলাম এভাবে, যে যেটায় কনভার্ট করতে চাও সেই মানটাকে ডান পাশে রাখবা। তো মাইক্রো মানে কি 10⁻⁻6, তাহলে আমি 2 বার 10 নিব, ডান পাশের 10টাকে যা আমি চাই সেইভাবে লিখব। এবার দেখো বাম পাশের এই 10-এর উপরে আসলে কিছু লেখার দরকারই নাই, কারণ এটা কিছু নাই মানে 1, তাহলে 1 আর 6 কাটাকাটি করে এমনি হয়ে যায় আমাদের -5। তার মানে 10⁻⁻5 মিটার আর হচ্ছে তোমার 10 মাইক্রোমিটার একই কথা। তো এখানে আমার অ্যান্সারটা হবে 10 মাইক্রোমিটার। তো দেখো কোশ্চেন গুলো কিন্তু বেশ সুন্দর, মানে কনসেপ্টটাও সিম্পল, কিন্তু মানগুলো তারা এমন ভাবে পেঁচায় ফেলে যে পরীক্ষায় যে কোনো কেউ কনফিউজ হইতেই পারে। বাট প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস থাকলে তুমি পারবা, আর টেনশনে কিছু নাই। ঠিক আছে, দেখো স্ক্রু গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? পোলাপান দেখলেই ধুমায় আনসার করে 0.01। ওই যে শুনছে সব অঙ্কে কিছু না বললেই 0.01। তোমারে কে কইছে যে তোমার অঙ্কে 0.01? এখানে দেখো তো ডিতে কি বলছে, যন্ত্রের ন্যূনাঙ্ক, মানে কি ওই যে এলসি। ক্লাসের শুরু থেকেই বলতেছি যে একটা ধ্রুবক আছে যার উপর ডিপেন্ড করে তুমি কত সূক্ষ্মভাবে হিসাব করতে পারবা। তার মানে এই যন্ত্রের ন্যূনাঙ্ক যাই হবে, যদি ওটা 5 মিটার হয়, তুমি 5 মিটার পর্যন্ত সূক্ষ্ম মাপতে পারবা, এর তুমি আশা করো কেন?
তার মানে উত্তরটা হবে যন্ত্রের ন্যূনাঙ্ক। আর অঙ্ক করতে গেলে আমরা ওই যে বাই ডিফল্ট থাকে না, তাই ধরে নেই, বাট সেটা অন্য কথা। তোমার অঙ্কে ধরতে হবে না, তোমাকে ক্লু দেয়াই থাকবে, সো প্যারা খাওয়ার কিছু নাই। বুঝতে পারছি? 2020 সালে নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী কে? এটা একটু মনে করা আসলেই মুশকিল কাজ। উনি হচ্ছেন রেইনহার্ড গেনজেল। একটু সার্চ করে গুগলে, তাহলে ভালো হয়। কোন বিজ্ঞানী তরল পদার্থে নিমজ্জিত বস্তুর উপরে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র প্রদান করেন? একটু মনে করে দেখো তো, ক্লাস 9-10 পড়ছিলা যে তরলের মধ্যে যেমন হাত পা বা যে কোনো বস্তু চুবাই দেই, একটু ওজন কম কম লাগে কেন? ঊর্ধ্বমুখী ধাক্কা বল ফিল করি, যাকে বলি আমরা প্লবতা বা সিম্পলি বুয়েন্সি, মানে বুয়েন্ট ফোর্স আর কি। তো এই কাজটা কে করছিলেন? আর্কিমিডিস। এবং তোমরা জানো এটার সাথে কিন্তু একটা কঠিন সুন্দর গল্প জড়ায় আছে। ইউরেকা, যে যখন রাজা তাকে একটা সোনার মুকুট দিয়ে বলছিলেন তুমি চেক করে দাও এখানে কোনো ভেজাল আছে কিনা, শর্ত দিছিলেন সোনার মুকুটটাকে গলানো যাবে না, নষ্ট করা যাবে না। তো একদিন আর্কিমিডিস যখন গোসল করতেছেন দুপুরবেলা, যখনই তার বাথটাবে উনি তার পা রাখলেন, দেখলেন কিছু পরিমাণে পানি উপচায় পড়ে গেল। তখন তার মাথায় আসলো যে যে কোনো বস্তুকেই যদি আমি স্থির তরলের মধ্যে দিয়ে দেই তখন কি হবে, কিছু পরিমাণ তরল অপসারিত হয়ে যাবে না? কেন অপসারিত হয়ে যাবে? কারণ তুমি তো ওই জায়গাটা অন্য কোনো বস্তুকে দখল করে ফেলছো। তাহলে আয়তন তো দুইজনের ক্ষেত্রে সেম হওয়ার কথা, কিন্তু ভর সেম হবে এমন তো কোনো কথা নাই। তার মানে ঘনত্ব সমান সমান যে m/v, তা তো চেক করাই যাবে। যদি বস্তুটা আসল হয় তাহলে খাঁটি সোনার ঘনত্ব আর ওই মুকুটের ঘনত্ব সেম হবে। আর যদি ভেজাল থাকে তার মানে কি আয়তন তো উল্টাপাল্টা হবে, অর্থাৎ ঘনত্ব উল্টাপাল্টা হয়ে যাবে। এই সিম্পল চিন্তা থেকে বুঝে গেছেন কিভাবে বস্তুকে নষ্ট না করেই ভেজাল আছে নাকি নাই বের করতে পারবেন। উনি এত বেশি খুশি হয়ে গেছেন, ওনার এটা খেয়াল নাই যে ওনার গায়ে কোনো জামা কাপড় নাই। উনি ওই অবস্থাতেই গ্রিসের রাস্তায় দৌড়ানো শুরু করছেন এবং বলতেছিলেন ইউরেকা, যার বাংলা হচ্ছে খুঁজে পাইছি। বাট উনি এটা করতে যে ওনার সম্মানটা হারাই ফেলছেন, যাক সেটা অন্য কথা। তো ওনার সম্মানটা হারানো কিছু নাই, উনি জ্ঞানী মানুষ, ওনার কথা অন্য। চলো সামনে আগাই। আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যাদানকারী বিজ্ঞানীকে? এই যে গ্যাঞ্জাম বসে ব্যাখ্যাদানকারী বিজ্ঞানীকে। মজার বিষয় হচ্ছে এটার পিছনে অনেকে লোক আছে। প্রথম কথা হচ্ছে যে এটা অবজার্ভ কিনি করছেন, অর্থাৎ কার চোখে এটা প্রথম পড়ছিল, সেটা হচ্ছে একজন টেলিফোন অপারেটর মিস্টার ডাব্লিউ স্মিথ। উনি প্রথম দেখলেন যে সূর্যের আলো যখন এসে সেলেনিয়াম পাতের উপরে পড়ে তখন সেখানে কারেন্টের ফ্লো শুরু হয়ে যায়। এমনটা তো হওয়ার কথা না, উনি ট্রান্স আটলান্টিক কেবলের সাথে কাজ করতেন। তো এমনটা কেন হইলো উনিটা জানতেন না, বাট উনি বললেন যে এমনটা হচ্ছে। ওনার এটা কথা বলার পরে আরো অনেকেই এইটা নিয়ে কাজ করছেন, মোটামুটি 100 বছর যাবত খালি কথাই চলছে। ফাইনালি মোটামুটি এটা কনফার্ম হয়েছে যে আলোক তড়িৎ ক্রিয়া আসলে কিছুই না, ইলেকট্রনের প্রবাহ। এটা কে এক্সপেরিমেন্ট করে প্রুফ করলেন? এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড। উনি এটা প্রুফ করে দিলেন যে ভাই এত গ্যাঞ্জাম পাকানো কিছু নাই, এটা অস্বাভাবিক কিছু না, সামহাউ এখানে ইলেকট্রনের ফ্লো হয়। কিন্তু কেন, এটা উনি বলতে পারলেন না। তো এটা প্রুফ হওয়ার জন্য আরো সময় লাগলো। তখন মিস্টার প্ল্যাঙ্ক উনি কোয়ান্টাম থিওরি দিলেন, মানে কোয়ান্টাম তত্ত্বের জনক আমাদের মিস্টার প্ল্যাঙ্ক। উনি যখন কোয়ান্টাম তত্ত্ব দিলেন, তারপরে যে বিজ্ঞানী আইনস্টাইন বুঝলেন যে অ্যাকচুয়ালি ঘটনা কি। সো মিস্টার আইনস্টাইন এটাকে এক্সপ্লেইন করতে পারলেন বা ফাইনালি ব্যাখ্যা করতে পারলেন। তাহলে আপাতত উত্তর কি দাঁড়াচ্ছে? আমাকে তো একবারও বলা নাই আবিষ্কারক কে বা ইলেকট্রনিক যে সেটা পিছিয়ে দায়ী এটাকে বা কোয়ান্টাম তত্ত্বকার, কিছু জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করছে ব্যাখ্যা কে করছেন। এটার ব্যাখ্যা করছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। উত্তর আমাদের এখানে নাই, সো উত্তর হবে এনারা কেউ নন। এবং এটা ব্যাখ্যা করতে পারার জন্যই আইনস্টাইনকে অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। বাট যদি উনি এর চেয়ে আরো অনেক ভালো ভালো কাজ করছেন, যেমন ধরো তোমার এই যে আপেক্ষিকতা, বাট সেটা আনফরচুনেটলি ওনাকে কেউ নোবেল প্রাইজ দেন নাই, সেটা অন্য জিনিস না। যে আমরা কোয়ান্টাম তত্ত্ব কি নিয়ে আবিষ্কার করছিলেন, একটু আগেই বলছিলেন যে কোয়ান্টাম তত্ত্ব কিন্তু আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক সাহেব আবিষ্কার করছিলেন। তুমি যদি ওনার একটু জীবনী নিয়ে ঘাটাঘাটি করো, দেখবা ওনার জীবনের সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডিরেক্ট কানেকশন আছে। ওনার ছেলের সাথে হিটলারের ডাইরেক্ট কিছু কানেকশন ছিল। ইভেন তোমার যখন বিশ্বযুদ্ধ চলে তখন ম্যাক্স প্ল্যাঙ্কের যে ল্যাবরেটরি, ওখানে কিন্তু বোম মেরে উড়ে দেওয়া হয়েছিল। তো যদি চাও একটু ঘাটাঘাটি করতে পারো, এক্সট্রা ইনফরমেশন কাজে অবশ্যই লাগে কোথাও না কোথাও। এবার আসি কোনটি ভূমি রাশি নয়। ভূমি রাশি কথার মানে কি? মৌলিক, যাকে ভাঙলে আর কিছুকে পাওয়া যাবে না। যেমন ভরকে ভাঙলে
আসলে কিছু পাবো না, সময় কিছু পাবো না, দৈর্ঘ্য কিছু পাবো না, বাট ঘনত্বে ক্যাচাল আছে। কেন? কারণ ঘনত্ব মানে হচ্ছে রো সমান সমান এম বাই ভি, ভরভাগ আয়তন। তাহলে এখানে তো তুমি দুইটাকে জড়াই ফেলছো, সো আমি বলতে পারি এইটা কোনোভাবেই তো বেস কোয়ান্টিটি হওয়ার কথা না, তাই না? সো তো হচ্ছে এটা। হোপফুলি তোমাদেরকে এতক্ষণ যত কিছু বুঝাই বলছি, অঙ্ক করে দিছি, আশা করি ধরতে পারছো। আগে করে আসলে খুব ভালো, না করে আসলেও অন্তত দেখি কিছুটা হইলেও আশা করি বুঝে গেছো। বাকিটা এখন তুমি বাসায় প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে। একটাই রিকোয়েস্ট, প্লিজ কোশ্চেন ব্যাংক খুব ভালো করে সলভ করবা, তখন তুমি বুঝতে পারবা কি পড়তে হবে বা কতটুকু পড়তে হবে বা আমার সময় কিভাবে ম্যানেজ করতে হবে। বুঝতে পারছি? সবই প্র্যাকটিস, প্র্যাকটিস করলে অবশ্যই ভালো কিছু হবে। আর এর সাথেই আমাদের আজকের লেকচার শেষ। তো সবার জন্য শুভকামনা, কিন্তু বেশি করে প্র্যাকটিস করো, তাহলে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো বিদায়।